এটা হচ্ছে যে ফেবেল কাকে বলে প্রথমে একটু সেটা জেনে নেন। ফেবেল হচ্ছে যে একটা কাল্পনিক ছোট গল্পকে কবিতার আকারে লেখা। ওকে, কাল্পনিক ছোট গল্পকে কবিতার আকারে লেখাকে কী বলা হয়? ফেবেল বলে। এখানে এই ফেবেলে কি করা হয়? পার্সোনিফাই করা হয় কোনো ব্যক্তি কোনো পশুকে এবং কোনো জিনিসকে, মানে যেটা জড় বস্তু আর কি, কোনো জড় বস্তু কিংবা কোনো অ্যানিমেলকে বা পশুকে পার্সোনিফাই করা হয়। পার্সোনিফিকেশান গ্রামারে পড়ছিস তো? পার্সোনিফিকেশান মানে কি? একটা ধর এরকম গাছ কথা বলতেছে, গাছ কি আসলে কথা বলে? কিন্তু আমি যদি একটা গল্পে লিখি যে গাছ আমাকে বলেছিল তাকে বাঁচাতে, তাহলে আমি গাছকে কী করতেছি? পার্সোনিফাই করতেছি, গাছকে ব্যক্তির সাথে তুলনা করতেছি। ওকে, তো এগুলোকে বলা হয় পার্সোনিফিকেশন। তো ফেবেলের ক্যারেক্টার কি? ফেবেলে হচ্ছে যে কোনো পশুকে কিংবা কোনো জড় বস্তুকে ওরকম পার্সোনিফাই করা হয়, যে পাহাড় কথা বলতেছে, পশু একটা বাঘ কথা বলতেছে। ঠিক আছে, যেমন তোরা ছোটোবেলায় যত গল্প পড়ছো যে তোর টর্টয়েস আর হচ্ছে যে একটা যে কী ছিল, কচ্ছপ আর খরগোশের গল্প, ঠিক আছে, টার্টেলের। খরগোশ আর কচ্ছপের গল্পে তারা দুজন উভয়ের সাথে কথা বলছিল তো, কিন্তু তারা কি কথা বলতে পারে? তাদের ভাষা আছে, বাংলা ভাষায় কথা বলছিল। তো আমরা গল্প করার সময় ওটাকে কী করছিলাম? ওটাকে পার্সোনিফাই করছিলাম পশুগুলোকে, সেই ওগুলোকেও ফেবেল বলতে পারি আমরা। এবং ফেবেলের আরেকটা ক্যারেক্টার হচ্ছে গল্পের শেষে একটা মোরাল থাকে। তোরা যখনই ওরকম গল্প পড়ছো দেখবি ছোটোবেলায় গ্রামার বই বা তোদের মানে বই, সেখানে কী থাকে? গল্পের শেষে একটা মোরাল দেওয়া থাকে, কিছু শিক্ষার দেওয়া থাকে, যে তোরা জীবনে সেটা নিয়ে কী শিখতেছো। ওকে, তাহলে ফেবেলের ক্যারেক্টার কী বললাম? যে এটা একটা কাল্পনিক ছোট গল্পকে কবিতার আকারে লেখা হয়েছে এখানে। 2 নম্বর কি? এখানে কোনো পশু বা একটা কোনো জড়বস্তুকে কী করা হচ্ছে? পার্সোনিফাই করা হচ্ছে। আর 3 নম্বর ক্যারেক্টার কি? শেষে একটা মোরাল থাকে ফেবেলের, রাইট? এবার দেখ, তোদের বই যে ফেবেলটা দেওয়া হয়েছে এটা লেখা কার দ্বারা? র্যালফ ওয়ালডো ইমারসন। কার লেখা? র্যালফ ওয়ালডো ইমারসন। তাহলে তোদের লেখা হচ্ছে র্যালফ ওয়ালডো ইমারসন। প্রথমে আমরা অথারের ব্যাপারে কিছু জানবো এই প্রথম 2 লাইনে, তারপরে 3 লাইনে এই লেখাটা সম্পর্কে কিছু একটা জানবো। ওকে, দেখ, র্যালফ ওয়ালডো ইমারসন ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট। এসে মানে হচ্ছে প্রবন্ধ, তাহলে যারা প্রবন্ধ লেখালেখি করে তাদেরকে এসেইস্ট বলে। লেকচারার মানে যারা কলেজে লেকচার দেয় মানে যারা কলেজে পড়ায়, লেকচারার। অ্যান্ড পোয়েট এবং লেখক, কবি আর কি। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড, তার যে বিখ্যাত লেখাগুলো সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে কনকর্ড হাইম অ্যান্ড ব্রহ্মা। ওকে, এই যে দুটো লেখা তোরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তার যে ফেমাস সবথেকে লেখা, তাদের মধ্যে দুটো। দ্য পোয়েম ডেসক্রাইবস, এবার এই কবিতার সম্পর্কে কিছু একটা বলছে। দেখ, দ্য পোয়েম ডেসক্রাইবস, ডেসক্রাইব মানে বর্ণনা করা, আর ডেসক্রাইবস মানে বর্ণনা করে। তো দ্য পোয়েম ডেসক্রাইবস, এই যে কবিতাটা তোরা পড়তে যাচ্ছ, এই কবিতাটা বর্ণনা করে আ কনভারসেশন মানে একটা কথোপকথন, বিটুইন আ স্কুইরেল মানে একটা কাঠবিড়ালি, অ্যান্ড দ্য মাউন্টেন, এবং একটা পাহাড়ের সাথে। এই কবিতাতে কার সাথে কার কথা বলার একটা গল্প বলা আছে? একটা কাঠবিড়ালির সাথে একটা পাহাড়ের। এরা কথা বলতে পারে, কিন্তু কী বললাম, যখন পশু বা এরকম কোনো জড়বস্তু কথা বলে সেই রকম গল্পকে আমরা কী বলি? ফেবেল বলি। দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড, দ্য স্কুইরেল মানে সেই যে স্কুইরেল মানে কী বলছিলাম? কাঠবিড়ালি। সেই কাঠবিড়ালিটি পয়েন্টস আউট মানে খুঁজে বের করা হয়, কিন্তু এখানে বলছে যে বলে যে ইন দিস ওয়ার্ল্ড মানে এই পৃথিবীতে এভরি বিইং মানে প্রত্যেকটা প্রাণী, লিভিং অর নন লিভিং, সেটা জীবন্ত হতে পারে। এখানে এভরি বিইং মানে প্রত্যেকটা জিনিস বলতে আছে, প্রত্যেকটা জিনিস, লিভিং অর নন লিভিং, সেটা জীবন্ত হতে পারে কিংবা জড় হতে পারে, বিগ অর স্মল, বড় হতে পারে কিংবা ছোট হতে পারে, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস, তাদের প্রত্যেকের থাকার একটা কারণ আছে, ফর এক্সিস্টেন্স মানে থাকার আগে। প্রত্যেকটা যে জিনিস এখানে তোরা এই পৃথিবীতে দেখতে পাচ্ছ বা এই ইউনিভার্সে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা জিনিসের থাকার একটা কারণ আছে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, আমাদের সবারই দেখে খারাপ লাগে যে হরিণকে বাঘ, সিংহ এরা সব খেয়ে পালিয়ে যাচ্ছে, এটা খারাপ। এরকম যদি না হতো কতটাই ভালো হতো, হরিণটা স্বাধীনভাবে থাকতো, তাই তো? কিন্তু তোরা যদি এনভায়রনমেন্ট নিয়ে পরে কেউ পড়াশোনা করবি বা তোদের এনভায়রনমেন্ট সাবজেক্ট থাকে, তোরা এটা বুঝতে পারবি তখন যে একটা বনে শুধু যদি হরিণ থাকে সেটা কখনো সেই বনটা সুরক্ষিত থাকবে। সুরক্ষিত মানে কি? সাস্টেনেবল না। সাস্টেনেবল মানে ওটা দীর্ঘদিন চলবে না। শুধু যদি হরিণ থাকে, ওরা তো সব ঘাসপালা সব খেয়ে নেবে, আর ওদের পপুলেশন তো প্রচুর বেড়ে যাবে। তখন কী হবে? ওই বনটাকে খেয়ে নেবে, আর ওদের যখন খাবারের কম পড়বে, ওরা নিজেদের মধ্যেই সবাই মারপিট করে, ওরা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। তো বনের ইকোসিস্টেম বজায় রাখার জন্য হরিণের সাথে সাথে বাঘও থাকা দরকার, যাতে হরিণের পপুলেশনটা কন্ট্রোলে থাকে। ওকে, তো প্রত্যেকটা জিনিস যে আছে, প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু একটা অবদান আছে। যেমন আমাদের যেমন সূর্যের অবদান আছে, বৃহস্পতিরও অবদান আছে। বৃহস্পতি গ্রহ যদি না থাকতো তাহলে কত অ্যাস্ট্রয়েড যে পৃথিবীতে এসে ধাক্কা মারতো ঠিক নেই, কিন্তু বৃহস্পতি এত বড় একটা গ্রহ হওয়ার জন্য সবাইকে টেনে নেয়, পৃথিবীকে বাঁচিয়ে দেয়। চাঁদ যদি না থাকতো জোয়ার ভাটা হতো।
আরও অনেক কিছু চাঁদ এফেক্ট ফেলে আমাদের পৃথিবীর ওপর। তো প্রত্যেকটা জিনিসের একটা কিছু না কিছু উপকারিতা আছে। সেটাই স্কুইরেল, যে কাঠবিড়ালি, সে বলছে যে এই পৃথিবীতে যা কিছু আছে সেটা জড়বস্তু হতে পারে কিংবা জীবন্ত হতে পারে, সেটা বড় হতে পারে কিংবা ছোট হতে পারে, সব কিছুরই কোনো না কোনো একটা গুরুত্ব আছে আমাদের এই পৃথিবীতে। দেখ, এবার কবিতাটা লাইন বাই লাইন পড়তেছি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। দ্য মাউন্টেন মানে একটি পাহাড়, অ্যান্ড দ্য স্কুইরেল এবং একটি কাঠবিড়ালি, হ্যাড আ কোয়ারেল মানে তাদের মধ্যে চলছিল একটা ঝগড়া। কোয়ারেল মানে ঝগড়া। কোয়ারেলের হচ্ছে যে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব কেউ বলতে পারবি? দেখ, কোয়ারেলের ফ্রেজাল ভার্ব ছিল ফল আউট। ওকে, তো বলছে যে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড আ কোয়ারেল মানে কাঠবিড়ালি এবং পাহাড়ের মধ্যে একটা ঝগড়া হচ্ছিল। কাঠবিড়ালি ঝগড়া করতে পারবে না? পাহাড় ঝগড়া করতে পারবে? পাহাড় তো জড় বস্তু, আর কাঠবিড়ালি একটা প্রাণী। কিন্তু তারা কথা বলতেছে। যখন ওই রকম আমরা বলি যে তাহলে সেটাকে আমরা তো ফেবেল বলি, সেই জন্য এটা ফেবেল নাম দিয়েছে কবিতা। তাহলে তাদের মধ্যে ঝগড়া চলছিল। কী নিয়ে ঝগড়া চলছে দেখ। অ্যান্ড দ্য ফর্মার মানে তোরা আগের দুটো লাইনে দেখ, মাউন্টেনের নাম আগে বলছে না কাঠবিড়ালির নাম আগে বলছে? মাউন্টেন, তাহলে ফর্মার মানে আগের জন, তাহলে দুজনের মধ্যে আগে কার নাম বলা হয়েছে? মাউন্টেনের নাম। তাহলে এখানে বলছে অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার মানে পরের জনকে। এখানে বাংলায় হবে যে আগের জন পরের জনকে বললো। আগের জন পরের জনকে বললো মানে পাহাড় কাঠবিড়ালিকে বললো। ওকে, লিটল প্রিক, লিটল মানে ছোট্ট, আর প্রিক মানে যারা নিজেরা মনে করে যে আমরা সবসময় ঠিক, যারা তুই যদি তাদের সামনে বলে দিস যে তোমার এটা ভুল হচ্ছে, তা সেটা সহ্য হয়নি, হজম হয়নি। ওকে, তাহলে এই রকম ব্যক্তিকে কি বলা হয়? প্রিক বলা হয়। তাহলে দেখ, পাহাড় হচ্ছে যে কাকে লিটল প্রিক বলছে? কাঠবিড়ালিকে। যে কাঠবিড়ালিকে বলছে তুমি তো প্রচুর অহংকারী, আত্ম অহংকারী। ওকে, সর্বজান্তা, যে তুমি নিজে ভাবো যে তুমি সব জানো, তুমি যেটা বলো সেটাই ঠিক, তুমি যেটা করো সেটাই ঠিক। আর লিটিল কথাটার উপর একটু গুরুত্ব দে। এই যে লিটিল কথাটা বলছে, লিটিল মানে কি? ছোট্ট। যেমন তোরা এরকম দেখে থাকবি, কেউ যদি বেটা হয়, কিরে ছোটু ভালো আছিস তো? আবার কেউ যদি লম্বা হয়, কিরে লম্বু কোথায় আছো? কেউ যদি কালা হয় একটু গায়ের রং, কিরে কালু ভালো আছে তো? ওকে, তো প্রত্যেকটা শরীর মানে লোককে আমরা এরকম করে বর্ণনা করি তো অপমান করার জন্য। সেরকমই পাহাড় যেহেতু বিরাট বড় একটা জিনিস, আর কাঠবিড়ালি কত এতটুকু ছোট্ট জিনিস। তো পাহাড় নিজেই অ্যাকচুয়ালি আত্ম অহংকারী, কিন্তু সে কাঠবিড়ালিকে কী বলছে? কিরে লিটিল প্রিক। লিটিল প্রিক মানে ছোট্ট ব্যক্তি। লিটিল প্রিক মানে কোনো ব্যক্তি না, মানে একজন ব্যক্তিকে বোঝায় যে মনে করে যে সে সর্বজান্তা বা সে যেটা করে সেটাই ঠিক। তাহলে কে কাকে টোন কাটলো বলতে পারবো এখানে? পাহাড় কাঠবিড়ালিকে। বান মানে স্কুইরেল, মানে কাঠবিড়ালি রিপ্লাই করেছিল বা উত্তর দিয়েছিল, ইউ আর ডাউটলেস মানে ইউ আর নো ডাউট ভেরি বিগ, এরকম বলতে হচ্ছে যে ডাউটলেস মানে কোনো নির্দ্বিধায়। ডাউট মানে কি রে? কোনো প্রশ্ন থাকা বা কোনো দ্বিধা থাকা। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি এটার কোনো প্রশ্নই নেই যে তুমি সত্যি খুবই বড় আর কি। যে ডাউটলেস মানে কোনো প্রশ্ন ছাড়াই এটা বলা যেতে পারে যে তুমি খুবই বড়। বাট অল সর্টস অফ থিংস, কিন্তু সমস্ত জিনিস, অ্যান্ড ওয়েদার এবং সমস্ত আবহাওয়া, মাস্ট বি টেকেন সমস্ত জিনিসকে এবং সমস্ত আবহাওয়াকে নিতে হবে। মাস্ট বি টেকেন মানে নিতে হবে, ইন টুগেদার একসাথে, টু মেক আপ আ ইয়ার। মেক আপ মানে বানানো, তাহলে টু মেক আপ আ ইয়ার একটা বছর বানাতে, অ্যান্ড আ স্ফেয়ার এবং একটা পৃথিবী বানাতে। এই পৃথিবী একটা যে ইয়ার, একটা বছরে কটা ওয়েদার থাকে? আমাদের পশ্চিমবঙ্গে যদি আমরা সেই ছোটোবেলা থেকে যেটা পড়ে এসেছি 6টা, যদিও এখন আর দেখা যায়নি 6টা, কিন্তু 6টা আমরা বলি। তো দেখ, প্রত্যেকটা ঋতুকে নিয়েই তো একটা বছর গঠিত হয়, হ্যাঁ। এবং প্রত্যেকটা জিনিসকে নিয়ে, স্ফিয়ার মানে গোলক বা এই পৃথিবী, প্রত্যেকটা জিনিসকে নিয়েই তো পৃথিবী গঠিত হয়েছে। পৃথিবীতে ভাব যদি গাছপালা না থাকতো, পৃথিবীতে যদি আলো না আসতো, সূর্যের আলো না আসতো, প্রত্যেকটা জিনিস তোরা যদি একটু বড় হয়ে লক্ষ্য করিস, একটু ভাবিস, প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু গুরুত্ব আছে এই পৃথিবীতে। তাই জন্য স্কুইরেল মানে কাঠবিড়ালি পাহাড়কে উত্তরে কি বললো? যে তুমি আমাকে ছোট বললে, লিটিল বললে, মানে লিটিল বলে অপমান করলে। কিন্তু তখন সে উত্তরে কী বললো? দেখ, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি মানে নির্দ্বিধায়, এটা কোনো প্রশ্ন নেই যে তুমি খুবই বড়। বাট অল সর্ট অফ থিং, কিন্তু সমস্ত জিনিস, অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন মানে নিতে হবে, ইন টুগেদার একসাথে, টু মেক আপ আ ইয়ার একটা বছর বানাতে, মানে একটা বছর বানাতে সমস্ত আবহাওয়াকে নিতে হবে, এবং অ্যান্ড আ স্ফিয়ার মানে একটা এই পৃথিবীকে বানাতে, এই যে গোলক বানাতে সমস্ত জিনিস নিতে হবে, অল সর্ট অফ থিংস। ওকে, তাহলে কোনো কিছু ছাড়া কি সম্ভব? মানে যে একটা জিনিস ওটা না হলেও হবে, এরকম সম্ভব নয়। আমি কিছু উদাহরণ দিচ্ছি। দেখ, যেমন আমাদের এই সমাজের কথা ভাব, সোসাইটির কথা ভাব। সোসাইটিতে সমস্ত
প্রফেশন বা সমস্ত জীবিকাই গুরুত্বপূর্ণ, হ্যাঁ কি না? একটা তুই কথা ভাব, ডাক্তাররা ইঞ্জিনিয়াররা মনে করে আমরা, ডাক্তাররা মনে করে আমরা ভগবান, অনেকে এটা মনে করে আর কি। কিন্তু একটা কথা ভাব, সকাল থেকে তুই কবার ওষুধ খেয়ে এখানে পড়তে এসছিস? এখানে পড়তে যাওয়ার পরে কবার ওষুধ খাবি? ওষুধ খাবি কি না? তোর ডাক্তারকে প্রত্যেক দিন দেখাতে চাই, অসুবিধার সময় আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু আমাদের প্রত্যেক দিন যাকে দরকার হয় সে হচ্ছে চাষি। ওকে, আমাদের প্রত্যেক দিন যাকে দরকার হয় সেটা হচ্ছে আর্মি। আর্মিরা যদি বর্ডারে না থাকতো কবেকে সব ধ্বংস করে দিত, রাইট? তো প্রত্যেকটা প্রফেশনেরই কিছু না কিছু কী আছে, গুরুত্ব আছে। যদি রিক্সাওয়ালা একটা রাস্তায় না থাকতো, এখান থেকে তুই পিতপুর যাবি, হেলিকপ্টারকে ফোন করবি না ডাক্তারকে ফোন করবি পিতপুরের হসপিটালকে, যে আপনার গাড়িটা নিয়ে আসুন আমাকে একটু পিতপুরে এগিয়ে দেবেন, হবে কি? তাহলে প্রত্যেকটা প্রফেশনের কিছু না কিছু গুরুত্ব আছে। একটা তোরা কথা ভাব যে একটা শহর আছে, আমরা সব থেকে নিচু চোখে কাদের দিকে দেখি, যারা হচ্ছে যে নোংরা টোংরা পরিষ্কার করে, রাইট? কিন্তু একটা শহরকে দেখতে কখন ভালো লাগে? যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। একটা কথা ভাব যে গার্বেজ কালেক্টর যারা হচ্ছে যে এসব নোংরা কালেক্ট করে মানে এক জায়গায় করতেছে, তারা যদি না থাকতো শহরটা কেমন হতো? বুঝতে পারছি? তাহলে আমাদের এই সমাজকে গড়ার জন্য প্রত্যেকটা প্রফেশনকে দরকার, তো প্রত্যেকটা মানুষকে দরকার, যাতে করে এই সমাজটা চলতে পারে। তারপরে দেখ আবার কি বলছে কাঠবিড়ালি, অ্যান্ড আই থিঙ্ক, এবং আমি মনে করি, ইট নো ডিসগ্রেস, মানে এখানে কোনো অপমানের জিনিস নেই। টু অকুপাই মাই প্লেস, মানে অকুপাই মানে দখল করা, টু অকুপাই মাই প্লেস মানে আমার এই জায়গাটায় দখল করে থাকা। এখানে দখল করে থাকার থেকেও মানে বলা ভালো যে আমি যেই জায়গাতে আছি সেটাতে মানে অপমান বোধ করার কিছু নেই। কে কাকে বলছে এটা? কাঠবিড়ালি বলছে পাহাড়কে, যে আমি একটা ছোট্ট জায়গা দখল করে আছি, আমি যেই জায়গাতে আছি এখানে এটাতে অপমানের কিছু নেই, আমি যেটা আছি এটা ভালোই আছি। যেমন কিছু উদাহরণ দিচ্ছি দেখ, আই ডোন্ট ফিল অ্যাসেন্ট অফ বিং স্মল, মানে কাঠবিড়ালি অ্যাকচুয়ালি এটা বলতে চাচ্ছে যে আমি যে ছোট এটাতে আমি লজ্জিত মোটেও বোধ ফিল করছি না। এটা এই দু লাইনে সেটাই যে বলতে চাচ্ছে যে আমি যদিও ছোট কিন্তু এতে আমি মোটেও লজ্জিত নই। আই এম হ্যাপি উইথ দ্য প্লেস অ্যান্ড দ্য রোল আই হ্যাভ ইন দিস ওয়ার্ল্ড, মানে কাঠবিড়ালি বলতে চাচ্ছে আমি খুবই খুশি আছি আমার জায়গাতে, আমি যেই জায়গাতে আছি তার সাথে আমি খুবই খুশি আছি। অ্যান্ড দ্য রোল মানে আমার সেই কাজ যেটা আমি করছি এই পৃথিবীতে। ওকে, কেউ যদি কাঠের কাজ করে, আচ্ছা ভাব, কেউ যদি একজন নিজে ধর বাড়িতে সে ঠাকুর বানাচ্ছে, সে ওটার মধ্যেই হচ্ছে তার যে চিন্তা ভাবনা সেটাকে তুলে ধরে, সে কেউ মূর্তি বানাচ্ছে আর কি, সে ওটাতেই তার প্যাশন মানে বুঝো তো? ওকে, প্যাশন মানে ইচ্ছা বলতে পারো, যে ওটাতেই তার ইচ্ছা হয়, ওটাতেই সে টাইম নষ্ট করতে ভালোবাসে, তার অন্য কিছু করতে ভালো লাগে না। এবার তাকে যদি কেউ একজন গিয়ে বলে তুই কি মূর্তি বানাচ্ছ, আমরা দেখছি কত টাকার মালিক, তাহলে সে উত্তরে কি বলতে পারে? যে আমি যেই জায়গাতে আছি, আমার যে কাজ তাতে আমি অনেক খুশি আছি। ওকে, সেটাই কাঠবিড়ালি বলছে যে আমি যেই জায়গাতেই থাকি না কেন আমি এটা খুবই মানে আমি ভালো জায়গাতে আছি, আমি তো হ্যাপি। সাইকোলজিতে একটা টার্ম আছে, সাইকোলজি সাবজেক্ট নাম শুনছো, সেখানে একটা টার্ম আছে, টার্মটার নাম হচ্ছে সেলফ এস্টিম। সেলফ এস্টিম মানে কি? নোয়িং সেলফ ওর্থ। নোয়িং সেলফ ওর্থ মানে নিজের মূল্য থাকা, মানে মূল্যবোধ জানা। তোরা কে কে নিজের মূল্য জানিস মানে বলতো? তোকে যদি কেউ একজন বলে দেয় তোর কোনো অকাত আছে বা তুই কে, এরকম যদি প্রশ্ন করে দেয়, তোর খারাপ লেগে যায় তো, যে আমাকে এরকম করে বলে দিল? কিন্তু খারাপ লাগবে, শোনা খারাপ লাগবে? তোকে যদি এরকম কেউ বলে দেয় তুই কে, তোকে তোর কোনো ভ্যালু আছে, এরকম যদি তোকে কেউ বলে দেয়, তোর গায়ে লাগবে তো? সে জায়গায় গায়ে লাগবে? হ্যাঁ, মনে হবে যে ডাং দিয়ে একটা মারি। কিন্তু দেখ, কিন্তু তোর দিকে ব্যাপারে একটা কথা বলবো, যে নিজের ভ্যালু জানে, এটা মন দিয়ে শুনবি, যে নিজের ভ্যালু নিজে জানে সে কখনো ডাং দিয়ে মারতে পারবে না, সে হাসে বলে হ্যাঁ তুই ভালো তো চল যা। কথাটা বুঝতে পারছো? এটাকেই বলা হয় সেলফ এস্টিম। সেলফ এস্টিম মানে নিজের ভ্যালু নিজে জানা। ওকে, একটা উদাহরণ দিচ্ছি, আমি এটা অনেক ভেবেচিন্তে লিখেছি, মন দিয়ে শুনবি। গান্ধীজির কথা ভাব। গান্ধীজি ইংল্যান্ডে ল পড়ে এসে সাউথ আফ্রিকাতে প্র্যাকটিস করছে লয়ে, গোটা বিশ্বে সে বড় বড় আদালতে গিয়ে সে বিচার মানে উকিল হতে পারতো, অ্যাডভোকেট হতে পারতো, এরকম ভালো করে স্যুটবুট কোট পরে ইংরেজদের সময়। এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট তখন। এখনই যদি আমরা ইংল্যান্ড যেতে পারি আমরা ভাবি যে আমরা বিরাট কিছু করে ফেলছি, তখনকার সময় তো বিরাট ব্যাপার ছিল, যখন এত প্লেনের সুবিধা টুবিধা ছিল না, জাহাজে করে যেতে হতো অনেক সময়। তো তখনকার সময় সে ওই বিদেশ থেকে পড়ে এসে উকিল হয়েছে, অ্যাডভোকেট হয়েছে, ইংল্যান্ড থেকে পড়ে এসে সে কত ভালো ভালো জায়গায় কাজ করতে পারতো। কিন্তু সে সব ওই ব্লেজার বুট ছেড়ে দিয়ে কী পরলো? ধুতি পরলো, তাই তো? ধুতি পরে কাদের সাথে রাস্তায় বসে আছে? মিডিল ক্লাস লোয়ার ক্লাসের সাথে। কিসের জন্য? মানে ভারতীয় দেশভক্তির জন্য, যে মানুষের মধ্যে দেশভক্তি গড়ে তুলতে হবে, তাই তো? তোদের কি মনে হয় যে গান্ধীজিকে কেউ কিছু বলেন? যে এখনই তুই ভাবনা, এখন যদি তুই একটা বড় চাকরি পেয়ে ছেড়ে দেও, দিয়ে হচ্ছে যে এরকম সমাজে ছোটোখাটো কাজ কর, রাস্তায় বসে আছো, আন্দোলন করতেছো, তোকে তোর পাড়ার লোক, তোর বাবা মা, পাড়ার লোক তোর বাবা মাই তোকে মানে উল্টাপাল্টা বলবে,
কী করতেছে, গান্ধীজিকে কি কেউ কিছু বলেনি? তার বন্ধু বান্ধব, তার বাড়ির লোক। কিন্তু তাকে অনেকে, তার উপর অনেকে হাসতেও শুধু যে কি খালি একটা ধুতি পরে নিয়েছে। কিন্তু সে কি তাদের কথায় উত্তর দিচ্ছে না? সে তার কাজ করে গেছে। সে তার কাজ করে গেছে। যে তাকে যেই যত বলুন না কেন, লন্ডনে একটা বিরাট বড় মিটিং হয়েছিল, সেখানে সে ধুতি পাঞ্জাবি পরেছে, এই পাঞ্জাবি বলে ধুতি পরে চলে গেছে, ঠিক আছে? আর সবাই ব্লেজার পরে বসে আছে, সে ধুতি পরে বসে আছে। তাকে তো লোক খারাপ চোখে দেখতেছে। কিন্তু তার নিজের মধ্যে সেলফ এস্টিম আছে। সেলফ এস্টিম মানে সে নিজের মূল্যবোধটা নিজে জানে, যে আমি কেন ধুতি পরতেছি, যাতে আমাদের স্বদেশি প্রোডাক্টকে প্রমোট করতে পারি। সে নিজের ভ্যালুটা নিজে জানে, সেই জন্য কে কী তাকে বললো তার মানে তাতে তার কোনো যায় আসে না, বুঝতে পারছো? তো এখানে কাঠবিড়ালির মধ্যেও সেলফ এস্টিম জিনিসটা আছে। সেলফ এস্টিম মানে যে তাকে পাহাড় লিটিল বলে অপমান করলো, যে তুই ছোট্ট একটা জিনিস। কিন্তু সে তাতে উত্তর কী দিচ্ছে, যে আমি যেই জায়গাতে আছি, এটা অপমানের কিছু নেই। ওকে, দেখ তাহলে আমাদের এখান থেকে শিক্ষা আমরা কি পেতে পারি? যে কারোর সাথে নিজেকে আমি মানে কম্পেয়ার করবো না, তুলনা করবো না। সে একটা গাড়ি কিনছে তো কিনছে, আমি সাইকেলে চলতেছি, আমি আমার জায়গায় ঠিকই আছি, কারো তো চুরি করতে যাইনি, রাইট? তো এটাই হচ্ছে যে আজকের দিনে সবথেকে বড় সমস্যা, যে সবসময় আমরা নিজেকে লোকের সাথে তুলনা করি। আর নিজেকে লোকের সাথে তুলনা করি এবং লোক আমাকে কথা শুনে দিলে আমার খারাপ লেগে যায়। কেন? কারণ আমাদের মধ্যে সেলফ এস্টিম জিনিসটা নেই। সেলফ এস্টিম মানে নিজের মূল্যবোধ, নিজের তোর মূল্য কী, নিজের ভ্যালু কী, তুই যদি নিজে সেটা বুঝতে পারিস, লোক বাইরে তোকে খারাপ বললো ভালো বললো কিছু যায় আসে না, রাইট? আর আমাদের আরেকটা জিনিস কি এখান থেকে শিখতে হবে, সেটা হচ্ছে রেসপেক্ট ডাইভার্সিটি, মানে বিভিন্নতা। ডাইভার্সিটি মানে বিভিন্নতাকে সম্মান দিতে শিখো। মানে নিজে হয়তো একটা বড় জায়গাতে চলে গেছো, মানে যারা তোর বন্ধু বান্ধব ছিল, যারা একটু ছোট মানে কাজ পেয়েছে, ছোট কাজ নয় ঠিক, মানে একটু কম স্যালারি পায়, তাদের দিকে তুই ছোটো চোখে দেখো। যখনই তার সঙ্গে দেখা হয়, মানে একটা সাইড করে দিস আর কি। তো এই জিনিসটা যাতে না হয়, ঠিক আছে? এটাই এখানে শিক্ষা দিতে যাচ্ছে, যে আমাদেরকে এখানে এই দুটো লাইন থেকে কী শিখতে হচ্ছে, মানে এই যে যতটা আমরা বললাম, যে আমাদেরকে নিজেদেরকে কারোর সাথে তুলনা করার দরকার নেই। আর 2 নম্বর কী শিখলাম, যে ডাইভার্সিটিকে বা বিভিন্নতাকে সম্মান কর। যে বিভিন্ন লোক, বিভিন্ন জিনিস যদি না থাকতো, তাহলে আমাদের এই সমাজ থাকতো না। ওকে, তারপরে লাইন, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি মানে যদি ইফ আই এম নট সো লার্জ, যদি আমি তোমার মতো বড় না হই, অ্যাজ ইউ মানে তোমার মতো, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো এতটা ছোট নয়, তাই তো? দেখ, তাহলে স্কুইরেলকে হচ্ছে যখন এরকম সে ছোট্ট বলে একটু টোন কাটলো, সে তো রেগে গিয়ে তাকে উল্টাপাল্টা বলতে পারতো। কিন্তু সে তাকে ভদ্রভাবে উত্তর কী দিচ্ছে, যে তুমি তো যে মানে যে তোমার মতো আমি বড় না হতে পারি, কিন্তু তুমিও তো আমার মতো ছোটো নয়, রাইট? কেউ মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, তুই সাইকেল নিয়ে যাচ্ছ, সে তো বললো, কী রে এখনও মোটর সাইকেল কিনতে পারো না? তুই কী বলতে পারো, যে আমি সাইকেল চালাচ্ছি, তেমন আমার ফিটনেস আছে, ঠিক আছে? আর তুমি কী করো, খাটে শুইতে পারো না, মোটর সাইকেল চালিয়ে যাচ্ছ, তারপরে মানে নিচে মেঝাতে শুইতে হয়, ডাক্তার বলছে মেঝাতে শুইতে, ঠিক আছে? তাহলে তুমি যেই জায়গাতে আছো ভালো আছো, আমি যেই জায়গাতে আছি আমি ভালো আছি, রাইট? তুমি যেমন আমার মানে আমি যেমন তোমার মতো হতে পারবো না, তুমিও তো আমার মতো হতে পারবে না। তো সে ওরকম বলে লাভ নেই, এটাই সে বলছে আর কি। দেখ, এখানে অনেক কিছু বলার আছে। যেমন তোরা এই যে ছবিটা একটু দেখ, এই যে পাজলের ছবিটা দেখেছো, এই যে পাজলের ছবিটার মধ্যে প্রত্যেকটা যে টুকরো আছে, প্রত্যেকটা টুকরো কী হয়, দরকার হয় তো। একটা টুকরো যদি না থাকে তাহলে কাজ হবে, মানে পুরোটা কি সম্পূর্ণ হবে? সেরকমই আমাদের সমাজে প্রত্যেকটা জিনিসের দরকার আছে, রাইট? একটা তোরা গাছের কথা ভাব, একটা গাছে যদি পাতারা বলে যে আমরাই গাছের সবথেকে বড় অংশ, মানে সবথেকে মূল্যবান অংশ, কেন? কারণ আমরা পাতা সালোক সংশ্লেষের জন্য আলোকে নিয়ে গিয়ে খাবারটা তৈরি করি, রাইট? শিকড় তখন কি বলবে, যে আমি যদি মাটি থেকে জলটা না তুলি, প্রোটিন মানে মিনারেলস না তুলি, তাহলে তুমি খাবারটা তৈরি করবে কী করে, তাই তো? কাণ্ড বলবে আরে আমার মধ্য দিয়ে তো সব যায়, তাহলে প্রত্যেকটা অংশ দরকার তো একটা গাছের মধ্যে। আরও একটা ভালো উদাহরণ দিচ্ছি, যারা আজকাল হচ্ছে মানে একটু ভালো বাড়ি থেকে আছে বা ভালো পড়াশোনা করে আইআইটিতে চান্স পেয়ে যায়, তারা ভাবে যে আমরা বিরাট কিছু হয়েছি, রাইট? রবীন্দ্রনাথ ঠাকুর তো আইআইটি ক্র্যাক করতে পারেনি, তখন যদি আইআইটি ছিল না, সে তো সায়েন্সে পড়েনি, তাই তো? জগদীশচন্দ্র বোস সায়েন্সে পড়ছে, অনেক কিছু আবিষ্কার করছে। তাহলে জগদীশচন্দ্র বোস যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে তুমি জীবনে কী বাই করছো, আমার মতো হতে ছিল, যদিও তারা বলেনি কোনোদিনও, আমি বলতেছি যদি বলতো, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি রাগ করে ফেলতো? হ্যাঁ, কেন রাগ করতো? না? কারণ দুটা জিনিসেরই দরকার আছে। রবীন্দ্রনাথ ঠাকুর যেই কাজগুলো করে গেছে সাহিত্যে, সেই কাজগুলো কিছু মানে আতিবাতি জিনিস নাকি, সাহিত্যে এত মানে বাংলাকে সারা বিশ্বে ফেমাস করে গেছে।
জগদীশচন্দ্র বসু যেটা করছে সেটাও খুবই দরকারি। তাহলে সাহিত্য যেমন দরকার, ইতিহাসও দরকার, সেরকম সায়েন্সও দরকার, প্রত্যেকটা জিনিস দরকার। তো শুধু যারা সায়েন্সে পড়ে তারা যদি বলে আর্টসে পড়ে কী হবে বা এই কমার্স পড়ে কী হবে, তোরা যখন একটু বড়ো হবি তখন বুঝতে পারবি গোটা বিশ্বে যা কিছু চলতেছে সব কার উপর ডিপেন্ডেন্ট? ইকোনমির উপর। ঠিক আছে, ইকোনমিক্স যদি কাদের পড়ে যায় তাদের না তো থাকবে সায়েন্স, না তো থাকবে কালচার, সব ডুবে যাবে। বুঝতে পারছো? তাহলে ইকোনমিটা সবথেকে গুরুত্বপূর্ণ, তাহলে কমার্সেরও গুরুত্ব আছে। তো এইরকম আমি যেটা বলতে চাচ্ছি যে যেমন সাহিত্য, কারণ একটা জিনিস আছে অ্যাপটিটিউড, এই টার্মটা তোরা আগে শুনছো? অ্যাপটিটিউড শুনিনি? অ্যাপটিটিউড এই জিনিসটা আমরা ছোটোবেলায় জানতাম না। অ্যাপটিটিউড হচ্ছে যে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা, মানে অনেকের বিভিন্ন রকম অ্যাপটিটিউড থাকে। কীরকম? কারো হয়তো খেলাধুলাতে অ্যাপটিটিউড আছে, ফুটবলে। ওকে, সে ফুটবলটা মানে ইনবোর্ন, জন্ম থেকেই জন্মগত তার অভ্যাস যে সে দারুণ কাটাতে পারে, তার ব্রেন ওটা দারুণ কাজ করে। ওকে, কেউ আছে যার লিঙ্গুইস্টিক অ্যাপটিটিউড আছে। লিঙ্গুইস্টিক অ্যাপটিটিউড মানে যাদের ভাষার প্রতি খুব অ্যাপটিটিউড আছে। তোরা একটা কথা চিন্তা করে দেখ, একটা কবিতাতে কীরকম ভাষাগুলো মিল খাওয়াতে হয়, একটা স্টোরি লিখতে গেলে কত কিছু ভাবতে হয়। কিছু কিছু লেখক এত লিখে গেছে, এত কবিতা লিখে গেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ভাব, কী করে তাদের মাথায় এত সুন্দর সুন্দর ভাষা মানে পরপর মাথাতে চলেও এসেছিলো। তোরা করণ নজলাকে চিনো তো? এখন যে সে যে পাঞ্জাবে যে গান করে করণ নজলা, শুনুন। করণ নজলা যে আছে, ওর হচ্ছে যে আমি যতদূর শুনছি যে ওর লেখার ক্যাপাসিটি প্রচুর ভালো পাঞ্জাবি ভাষাতে। মানে ও একটা দিলজিৎ দোসানের একটা গান লিখে দিয়েছিল কি বোট নামের, না গোট, 10 মিনিটে। ভাব 10 মিনিটে একটা সে কবিতা লিখে ফেলছে, সেটাকে গান করে ফেলছে। ভাবতে পারছো 10 মিনিটে একটা কবিতা লিখে ফেলছে, মানে তার লিঙ্গুইস্টিক অ্যাপটিটিউড কতটা ভালো। এবার তাকে যদি একটা আইআইটি স্টুডেন্টকে বলে তুমি তো এই অঙ্কটা করতে পারবে না, মানে এটা বকামের কথা হবে না? অঙ্কটাই কি সব কিছু? তার মধ্যে ট্যালেন্টেড তুমি হয়ে করে দেখা। সে একটা কবিতা লিখে ফেলতেছে 10 মিনিটে। আবার কারো ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যাপটিটিউড থাকে, যে তারা অঙ্ককে খুব মানে তাদের মাথাতে পটপট চলে আসে। ওকে, তার মানে এটা নয় যে ওই অ্যাপটিটিউড যারা আছে তারাই অঙ্কে ভালো হতে পারবে, এটা একটা অজুহাতের কথা। সবাই ভালো হতে পারবে। একটা উদাহরণ দিচ্ছি, যেমন মেসি আর রোনাল্ডো। তোরা যারা একটু ফুটবল ফলো করুক জেনে থাকবে, মেসি হচ্ছে, সব ফুটবলারই বলে যে মেসি ইনবোর্ন অ্যাপটিটিউড আছে তার ফুটবলের জন্য। মানে তার জন্য মেসির হাইট নেই অতটা বেশি, কিন্তু সে এত সুন্দর পাস কাটায় মানে মাথা খারাপ করে দেবে। ঠিক আছে, ওটা ভগবান দিয়েছে তাকে, এরকম অনেকে বলে। কিন্তু রোনাল্ডো বলে যে আমি এসব ভগবানটা কোনো বিশ্বাস করি না, আমি হার্ডওয়ার্কে বিশ্বাস করি। রোনাল্ডোর পায়ে অত সুন্দর ক্যাপাসিটি মেসির মতো হয়তো নেই, মানে যেটা জন্ম থেকে থাকা দরকার ছিল, কিন্তু রোনাল্ডো হার্ডওয়ার্কের মধ্যে সব কিছু অ্যাচিভ করছে। ঠিক আছে, রোনাল্ডো হচ্ছে কঠোর পরিশ্রম করছে, কঠোর পরিশ্রম করেও অনেক কিছু করা যায়। এই হচ্ছে ব্যাপার। দেখ, একটা ডাক্তার যেমন আমাদেরকে জীবন আমাদের বাঁচায়, তেমন আমাদেরকে চাষিরা জীবন দেয়, তাই তো? চাষিরা কী করে আমাদেরকে জীবন দেয়। সেই জন্য আমাদের এটা বলা উচিত নয় যে কেউ সুপেরিয়র আর কেউ ইনফেরিয়র, মানে কেউ উঁচুতে আছে আর কেউ নিচুতে আছে, রাইট? প্রত্যেকের কিছু না কিছু আমাদের এই সমাজে একটা ভ্যালু আছে। তাহলে এখান থেকে আমরা এই 2 লাইন থেকে কিছু মূল্যবোধ পেতে পারি। কী কী মূল্যবোধ? দেখ, কোঅপারেশন অ্যান্ড ওয়ার্ক টুগেদার ইনস্টেড অফ কম্পারিজন। আমাদের এই সমাজে আমরা নিজেকে অপরের সাথে তুলনা না করে আমাদের করা উচিত কি? পরস্পরকে সাহায্য করা এবং একসাথে কাজ করা। ওকে, তোরা একটা কমিটির মেম্বার হয়ে গেছো, একটা ধর কোনো একটা স্কুলেই ধর না, এই যে খাওয়ান দাওয়ান হবে, একটা কমিটি দরকার। তো তাহলে প্রত্যেকের তো একটা লেভেল মানে কাজ আছে। যে ধর টাকা পয়সার দায়িত্বে আছে, সে যদি বলে আমি প্রধান, ঠিক আছে, তাহলে কি হবে? সেই জন্য এখানে মূল্যবোধ আমাদের যেটা দরকার, যে আমরা নিজেদেরকে অপরের সাথে তুলনা না করে আমাদের করা যেটা করণীয় সেটা কি? আমাদেরকে কোঅপারেশন করতে হবে, পরস্পরকে সাহায্য করতে হবে। আর ওয়ার্ক টুগেদার, আমাদেরকে একসাথে কাজ করতে হবে। কারণ একটা সমাজ গড়ে তোলার জন্য, একটা সমাজ টিকে থাকার জন্য সবাই যদি একসাথে কাজ না করে, এই সমাজ দুদিনে মানে জলে চলে যাবে। আর এখান থেকে সবথেকে যেটা ভ্যালুয়েবল জিনিস, সেটা হচ্ছে রিকগনাইজ ইচ পারসনস অ্যাবিলিটি। যে প্রত্যেকটা ব্যক্তির, ওই যে বললাম অ্যাপটিটিউড, প্রত্যেকটা ব্যক্তির যে সক্ষমতা আছে সেটা হচ্ছে তুলে ধরো, মানে চিনতে শিখো। মানে তোদের দিকে এটা বলতে চাচ্ছি আমি, যে তোরা নিজেদেরকে চিন, যে তুই নিজে একা বসে ভাব যে আমি কোন জিনিসটা ভালো পারি, লোক কোনটা খারাপ পারে, লোক মানে এটা করেনি ওটা করেনি, এটা ভালো নয়। আমরা লোকের ব্যাপারে তো আমরা প্রচুর ভাবি, নিজের ব্যাপারে ভাব একটু, যে আমি কোন জিনিসটা ভালো পারি। ওকে, নিজের অ্যাবিলিটিটা বোঝার চেষ্টা কর। তাহলে কী হবে? তুই নিজের সেলফ এস্টিম জানবি। সেলফ এস্টিম মানে নিজের যে মূল্য সেটা জানবি। তোকে কেউ ওরকম উল্টাপাল্টা বলে চলে গেলে তোর আর রাগ হবে না তখন। সেলফ কনফিডেন্স আসবে। তুই যদি সেলফ এস্টিম তোর মধ্যে থাকে, তুই যদি নিজের মূল্যবোধ জানিস যে আমি তো দারুণ ডিজাইন করতে পারি, তাই তো? যদিও আমি পড়াশোনাতে ওর মতো অতটাও ভালো নয়, কিন্তু আমি ডিজাইন দারুণ করতে পারি, আমি ডিজাইনিং নিয়ে পড়তে পারি, তাই তো? তাহলে তুই যদি নিজের এই যে মানে ক্রেডিবিলিটি, নিজের এই যোগ্যতাটা চিনতে পারিস, তাহলে তুই তো তোর লাইনে পড়াশোনা করবি।
না হলে তুই সবসময় যদি লোকের সাথে তুলনা করতে থাকো, তোকে তোদের ক্লাসের টপার এসে বলে গেলো ওই তুই পড়াশোনায় ভালো না, তুই সেটা নিয়ে সারাক্ষণ দুঃখ করতে মানে থাকবে। কিন্তু তুই একা যদি মানে জানিস যে আমার এটা প্যাশন, আমি এটা করতে চাই আর আমি এটা ভালো পারি সবার থেকে, তাহলে তোর ওই কথাটা রাগ হবে কি? হবে না। তো এটা আমি যেটা বলতে চাইছি যে রিকগনাইজ ইচ পারসনস অ্যাবিলিটি, যে প্রত্যেকটা ব্যক্তির অ্যাবিলিটি চিন, যোগ্যতাকে চিন। সেলফ কনফিডেন্স আসবে, তাহলে নিজের মধ্যে কি আসবে? সেলফ কনফিডেন্স, নিজের যে কনফিডেন্স বোধ আসবে। আর এই যে স্কোয়ারেল, আমাদের এই যে কবিতায় স্কোয়ারেল আছে কাঠবিড়ালি, সে কী করছে? কনফিডেন্টলি অ্যাকসেপ্টিং ইটস সাইজ, মানে সে পুরো কনফিডেন্সের সাথেই তার যে ছোট, যে তার যে সাইজটা, সে সেটা অ্যাকসেপ্ট করছে, গ্রহণ করছে, যে হ্যাঁ আমি ছোট, কিন্তু আমারও এই সমাজে বা এই পৃথিবীতে একটা কাজ আছে, মানে একটা বলতে আমার কাজ আছে, না হলে আমাকে এই নেচার আমাকে তৈরি করতো না। তোরা একটু বড়ো যদি হয়, এদের দিকে আমি ক্লাস 8 একটা কবিতা পড়াইছিলাম সামোয়ান নামের, ঠিক আছে? কবিতাটা পড়ানোর আগে আমি অনেক কিছু বেশ ছবি দেখাইছিলাম, যে এই পৃথিবীটা যেরকম আছে প্রত্যেকটা জিনিসই পারফেক্ট। তোরা গ্র্যাভিটির মান পড়ছো তো, 9.8 কত গ্রাম পার এরকম পড়ছো, ওইটার মান যদি একটু ইধার উধার হতো, একটু ইধার উধার, তাহলে এই ইউনিভার্স হয়তো তৈরিই হতো না, ঠিক আছে? আমাদের এই পৃথিবী তোরা সব দিনে পড়েছে 23.5 ডিগ্রি হেলে আছে, বা 66.5 ডিগ্রি থেকে হেলে আছে, তো ওই যদি হেলে না থাকতো ঋতু পরিবর্তনই হতো না। তো প্রত্যেকটা জিনিসই আমাদের এই পৃথিবীর জন্য দরকার। ওকে, তাই জন্য আমাদেরকে কী করতে হবে? নিজের যোগ্যতা বুঝতে হবে। পরের লাইন দেখ, অ্যান্ড নট হাফ সো স্প্রাই। আচ্ছা, এখানে বলছে ইউ আর নট সো স্মল অ্যাজ আই, মানে তুমিও আমার মতো ছোট নয়, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং আমার মতো এত প্রাণোচ্ছল নয়। স্প্রাই মানে প্রাণোচ্ছল, মানে যে ধর নিজের জীবনকে প্রচুর উপভোগ করতে পারে, তাই তো? একটা বাচ্চা নিজের জীবনে উপভোগ করতে পারে তো, এই যেথায় মনে হচ্ছে ছুটে চলে যাচ্ছে, খেলাধুলা করতেছে, মাথাতে কোনো চিন্তা নেই। সেরকমই তোদের পাড়াতে যে কুকুরগুলো ঘুরে তাদের কথাটা ভাব। হ্যাঁ, একটু তাদের দিকে খাবারের জন্য চিন্তা করতে হয়, কিন্তু না তো তাদের আছে কোনো ফ্যামিলির চিন্তা, না তো তাদের দিকে এত স্ট্রেস নিতে হয়, পুরো বিন্দাস থাকে, তাই তো? তো এটাকেই বলতে যাচ্ছে স্প্রাই, যে তুমি এক জায়গাতেই বসে আছো, আমার মতো যেখানে মন হয় সেখানে কি যেতে পারবে? পারবে কি পাহাড়? তাহলে বলছে তুমি আমার মতো ছোট নয় এবং আমার মতো এত প্রাণোচ্ছল নয়। প্রাণোচ্ছল মানে আমার মতো এরকম সুন্দরভাবে যেথায় ইচ্ছা সেথায় যেতে পারবে না, আমার মতো প্রাণটাকে উপভোগ করতে পারবে না, তাই তো? দেখ, আই উইল নট ডিনাই, ডিনাই মানে অস্বীকার করা, আই উইল নট ডিনাই মানে আমি অস্বীকার করব না, ইউ মেক আ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক, যে তুমি তৈরি করো, ইউ মেক মানে তুমি তৈরি করো, আ ভেরি প্রিটি মানে একটা খুব সুন্দর, স্কোয়ারেল ট্র্যাক মানে কাঠবিড়ালির রাস্তা। তাহলে দেখ, সে তাকে কথা শোনালো, কে কাকে প্রথমে কথা শুনেছিল? পাহাড় কাঠবিড়ালিকে, কিন্তু কাঠবিড়ালি তাকে গালাগালি করলো না, কী করলো? নিজের মূল্যবোধ সে জানতো, সে তাকে তাই বোঝালো যে আমারও এই পৃথিবীতে কোনো অনেক গুরুত্ব আছে, আমি যেমন ঘুরে বেড়াতে পারি তুমি তো ঘুরে বেড়াতে পারবো না, তো আমি যেমন তোমার মতো নয় তুমিও আমার মতো নয়। এটা বলার পরে সে হচ্ছে যে তাকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছে, কৃতজ্ঞতা জানাচ্ছে মানে তাকে থ্যাংক ইউ বলতেছে আর কি। কিসের জন্য তাকে থ্যাংক ইউ বলতেছে? পাহাড়কে, যে তুমি আমাদের জন্য মানে স্কোয়ারেলদের জন্য সুন্দর রাস্তা বানিয়ে দাও। তোকে কেউ ওরকম গালাগালি করলো আর তুই তাকে থ্যাংক ইউ বলবি? কিন্তু এটা হচ্ছে যে বড় যারা ব্যক্তি তারা মানে পারে। আমি একটা স্টোরি শুনছিলাম, স্টোরি বলতে সত্যিকারের, বুদ্ধদেব, তোরা একেছেন তো গৌতম বুদ্ধকে, সবাই পড়ছে, গৌতম বুদ্ধকে একজন ব্যক্তি এসে প্রচুর গালাগালি করছে, ঠিক আছে? গৌতম বুদ্ধ এরকম গাছের তলায় ধ্যান করতেছে, তাকে একটা ব্যক্তি এসে প্রচুর গালাগালি করতেছে। বুদ্ধদেবকে সে গালাগালি করতে বুদ্ধদেব কিছুই বলেনি, হাসতেছে, ওকে? তারপরে সে বলতেছে ধন্যবাদ, এতক্ষণ আমার জন্য টাইম নষ্ট করার জন্য। মানে তুমি আমাকে নিয়ে এত ভাবো, ব্যাপারটা বুঝতে পারছি? তোকে যদি কেউ বলে এই তোর তো এই গুণগুলো খারাপ, তুই এটা পারবি সেটা পারবি, আর তুই যদি ঘুরে তাকে এরকম বলে দিস যে তুমি আমাকে নিয়ে এত ভাবো, আমার বাবা মাও তো এত টাইম দিয়ে আমার জন্য ভাবেনি, মানে এরকম বলতে পারবি তুই? আমরা ওই লেভেলে এখনও পৌঁছাইনি তো, কিন্তু যারা মানে এনলাইটেনমেন্ট পেয়ে গেছে তাদের কাছে এটা একটা সামান্য ব্যাপার। যে বুদ্ধদেব রিপ্লাই কি দিয়েছিলেন যে তুমি আমাকে নিয়ে এত ভাবো, আমি নিজেকে নিয়ে ভাবি, আমি তো তোমার জন্য এত ভাবিনি, ঠিক আছে? তারপরে একটা কথা বলছিল যে তুমি যে গালাগালি করছো, আমি তো এক কান্দে ঢুকেছি এক কান্দে বের করে দিচ্ছি, আমার মাথায় কিছু থাকবে না, মানে আমার যে ব্রেনে এত সুন্দর মস্তিষ্কে তোমার জন্য কোনো জায়গাই নেই, আমি তোমাকে নিয়ে ভাববই নি, আর তুমি যে কথাগুলো বলছো আমি এগুলো নিয়ে ভাববই নি কোনোদিন, তো আমার তো কোনো যায় আসে না। কিন্তু তুমি ওই বাজে ভাষাগুলোকে বারবার উচ্চারণ করে তোমার ব্রেনে ওগুলোকে রিভাইজ করতেছো, তোমার ব্রেনে ওটা থাকবে, তাই তো? তাহলে ক্ষতিটা কার হচ্ছে? আমার না তোমার? তোরা যেই জিনিসটাকে বারবার রিভাইজ করু সেরকমই তো তোর ব্রেন তৈরি হয়, তাই তো? তো তুমি ওই গালাগালিগুলোকে রিভাইজ করলে, বাজে ভাষাগুলোকে রিভাইজ করলে, মানে বারবার বলতেছ, খারাপটা কার হচ্ছে? আমার না তোমার? ব্যাপারটা বুঝতে পারছো? সেই লোকটা অবাক হয়ে চুপচাপ পালিয়ে গেছে।
তাহলে দেখ, তাকে এরকম ছোট বলে অপমান করার পরেও সে তাকে কী জানাচ্ছে? কৃতজ্ঞতা জানাচ্ছে। কিসের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছে? যে তুমি আমাদের জন্য সুন্দর রাস্তা বানিয়ে দাও। তারপরে বলছে ট্যালেন্টস ডিফার। ডিফার মানে পরিবর্তন হওয়া। ট্যালেন্টস ডিফার, যে আমাদের যে ট্যালেন্টের বাংলা কী রে? ট্যালেন্টের বাংলা কী? ট্যালেন্টস ডিফার মানে প্রতিভা, ডিফার মানে পরিবর্তন হয়। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু প্রতিভা আছে, কিন্তু সেটা আমাদেরকে কী করতে হবে? চিনতে হবে যে তোর প্রতিভা কী আছে। ওকে, এই যে টিচারদের সবথেকে বড় কাজ কী বলতো? এই যে অফলাইনে তোরা পড়তে আসতেছ, টিচারের সবথেকে বড় কাজ কী জানো? তোদের প্রতিভাগুলোকে চেনা, যে তোরা কোন জিনিসটায় ভালো, আর তোরাও যদি সেটা এক্সপ্রেস করিস, তাহলে একটা টিচার তোকে অ্যাডভাইস দিতে পারবি যে তুই এই লাইনে পড়াশোনা কর, তাহলে তুই আর জীবনে অনেক ভালো কিছু করতে পারবি, তাই তো? তো ট্যালেন্টস ডিফার, ট্যালেন্ট পরিবর্তন হয়, বা প্রত্যেকের আলাদা আলাদা প্রতিভা আছে। অল ইজ ওয়েল, সমস্ত কিছুই ভালো। তোরা একটা কথা ভেবে দেখ, আমাদের এই যে তোরা, এই যে আমরা তো মানুষ, একটা প্রাণী, তো এই প্রাণীটা আমরা কি? একটা সেই ছোট্ট যে অ্যামিবা ট্যামিবা ঘুরতেছে তাদের মতোই আমরা। তোরা ভাব মঙ্গল গ্রহে গিয়ে যদি পৃথিবীর দিকে তাকাও, এটা মাত্র ছোট্ট গ্রহের মধ্যে আমরা পড়ে আছি এই ইউনিভার্সে। সে এত বড় ইউনিভার্সের এত মানুষের মধ্যে আমরা একটা, তাই তো? আমাদের জীবনের সত্যি বলতে কিছুই মূল্য নেই। এক্ষুনি একটা সাপ কামড়ে দিবে, সামান্য আমি মরে যাবো। ভাব, কোনো ভ্যালু আছে আমাদের এই জীবনে? সেই জন্য বলতেছে যে তুমি যা কিছুই করো না কেন সবই ভালো। কার কি যায় আসে? তুই আজকে বলতেছ আমি এই করে দেবো সেই করে দেবো। আজ থেকে 500 বছর আগে, এই মানে 500 বছর আগে যে ধর বিরাট শাসন করছিল, বিরাট এলাকা দখল করে নিয়েছিল, আজকে তাকে কেউ পাত্তা দেয়নি, তার বংশধরকে কেউ পাত্তা দেয়নি, তার নামও জানেন, হ্যাঁ কি না? আলেকজান্ডার দি গ্রেট, তার ফ্যামিলি মেম্বারকে কেউ এখন পাত্তা দেয়? কেউ চিনে যে তার ফ্যামিলি মেম্বার কে আছে, বংশধর? তাহলে তুই আজকে যেটা করতেছু এটা একটা সামান্য কাজ, তো তুই যেটা করবি সেটাই ভালো। যদি তোর জীবনে সেটা পছন্দ হয়, যে আমার এই কাজটা পছন্দ হচ্ছে, আমি এই কাজটা নিয়ে সারা জীবন বেশ খুশিতে থাকতে পারবো, তো সেটা ভালো। ওকে, নিজেকে কম্পেয়ার করার দরকার নেই। ওই কোম্পানিতে গিয়ে হচ্ছে 50,000 টাকা বেতন পাচ্ছে, আমি 30,000 টাকা বেতন পাচ্ছি। সে 50,000 টাকা বেতন পাচ্ছে হয়তো অনেক কষ্টে আছে, তুই 30,000 টাকা পাচ্ছ, তোর মনের সুখের কাজ করতেছিস। ওকে, তো এইখানে বলতেছে যে আলাদা আলাদা ট্যালেন্ট আছে। অল ইজ ওয়েল, সব কিছুই ভালো, যেটাই আমি করি না কেন সব কিছুই ভালো। অ্যান্ড ওয়াইজলি পুট, এই যে জিনিসটা খুব মন দিয়ে দেখবি। অ্যান্ড ওয়াইজলি পুট মানে কি? সব কিছু বুদ্ধিমত্তার সাথে রাখা হয়েছে বা দেওয়া হয়েছে। এই সোসাইটিতে বা এই সমাজে যা কিছু দেওয়া হয়েছে, যা কিছু আছে, সব কিছু বুদ্ধিমত্তার সাথে দেওয়া হয়েছে। কে দিয়েছে? ভগবান বলতে পারো, প্রকৃতি বলতে পারো। ওকে, তাহলে স্কোয়ারেল কি বলছে? যে প্রত্যেকের আলাদা আলাদা ট্যালেন্ট আছে এবং প্রত্যেকটা ট্যালেন্টই ভালো, কোনো ট্যালেন্ট খারাপ নয়। চুরি বিদ্যা বাদে, কেউ ভালো চুরি করতে পারে, ঠিক আছে, ওইটা বাদে সব কিছুই ভালো। সব কিছু ট্যালেন্ট আছে। কেউ ড্রয়িং ভালো করতে পারে, কেউ খেলাধুলো করতে পারে, কেউ পড়াশোনা করতে পারে। যে যা, আজকে তুই ভাবনা যে যদি একটা কথা ভাব, বিরাট কোহলি যদি পড়াশোনা করতো কীরকম হতো? মানে তাকে কে চিনতো আজকে? এত আইআইটিয়ানরা সব থেকে বেশি ধর একটু অ্যারোগেন্স ফিল করে, আমরা আইআইটিতে পড়াশোনা করছি। তোরা একটা আইআইটিয়ানের নাম বল যাকে দেখার জন্য হচ্ছে এত ভিড় জমে যাবে। জমবে কেউ? এই যে মেসি আসলে দেখছো তো কী অবস্থা হয়েছে কলকাতাতে, হ্যাঁ? কিন্তু যদি বিশ্বের সব থেকে যে পড়াশোনায় ভালো, হ্যাঁ অ্যালন মাস্ক ফেমাস প্রচুর, তার জ্ঞানের জন্য ফেমাস, কিন্তু তার পার্সোনালিটির জন্য সে বেশি ফেমাস, তার রিক্সিং ক্যাপাসিটির জন্য। কিন্তু ভাবছে সব থেকে ভালো পড়াশোনা করছে, তাকে দেখার জন্য এত লোক আসবে। তার আমি তো নিজেই পড়াশোনা করতেছি, আমি বলতেছি যে প্রত্যেকটা ট্যালেন্টের মাহাত্ম আছে। ওকে, শাহরুখ খান যেই লেভেলের অ্যাক্টিং করতে পারে, বা আজকের দিনে যারা ধর খুব ভালো অ্যাক্টিং করতেছে সাউথে, এস রাজামৌলি যেই লেভেলের সিনেমা বানাচ্ছে, সেটা কি আতিবাতি জিনিস? কত ভালো ভালো সায়েন্সের যারা পড়ে তারাও মানে ড্রিম দেখে যে এরকম একটা অ্যাক্টর যদি আমি হতে পারতাম, এরকম যদি একটা প্রডিউসার আমি হতে পারতাম, রাইট? তো পড়াশোনা যে সায়েন্স পড়লেই সব কিছু হবে, আর্টস পড়লেই সব কিছু হবে, এরকম কিছু নয়। যেটাই তুই করবি সেটাই ভালো। এবং তারপর একটা ওয়ার্ড বলছে ওয়াইজলি পুট, যে সব কিছু যেটা এখানে তুই এই পৃথিবীতে দেখতে পাচ্ছ, সব কিছু খুব বুদ্ধিমত্তার সাথে রাখা হয়েছে। কোনো একটা জিনিস যদি না থাকতো তাহলে আমাদের এই পৃথিবী এরকম থাকতো না। তোরা খাদ্য জাল পড়ছো তো জীবন বিজ্ঞানে, খাদ্য জালে ভাব, ওই খাদ্য জালের মধ্যে একটা দুটো প্রাণী যদি ভ্যানিশ করে দেয় তাহলে অন্যদের ওপর এফেক্ট পড়বে তো, রাইট? সেটাই বলছে যে প্রত্যেকটা জিনিসকে খুব বুদ্ধিমত্তার সাথে আমাদের এই প্রকৃতিতে দেওয়া হয়েছে। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদিও আমি আমার পিঠে করে বনকে বহন করতে পারি না। পাহাড় পারে তো, পাহাড়ের পিঠে মানে উপর অনেক বন থাকে, সেই জন্য স্কোয়ারেল পাহাড়কে বলছে যে আমি যদিও তোমার মতো এত বড় পাহাড়কে পিছে করে বা আমার মানে পিছে করে বহন করতে পারি না, নিদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, তেমন তুমিও পারবে না আমার মতো একটা বাদামকে ভাঙতে। পারবে? তোরা সেই ছোটোবেলায় এদের গল্প সিংহ আর এর গল্পটা পড়ছো, ইঁদুরের গল্পটা। সিংহ হচ্ছে যে নিজেকে বিরাট কিছু মনে করতো,
কিন্তু একদিন একটা ইঁদুর গিয়েই তার প্রাণ বাঁচালো, জালগুলোকে কেটে কেটে মেরে। একটা হাতি গেলে, মানে হাতি যদি ওই সিংহকে বাঁচাতে যেত, পারতো? তাহলে একটা হাতির যে মূল্য আছে, ইঁদুরেরও কিছু না কিছু তো ফাংশন আছে ওই বনে, রাইট? তাই এটাই এই গল্পে বলতে যাচ্ছে যে প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু মূল্য আছে, তো আমাদেরকে সেটার ভ্যালু দিতে হবে। দেখ, তাহলে কবিতাটা শেষ হয়েছে, শেষে কিছু কনক্লুডিং লাইন আমি বলতে চাই তোর দিকে, মানে এই গল্প থেকে যেই মোরালগুলো আমরা নিতে পারি। তোরা জীবন বিজ্ঞানে তোদেরই আছে মনে হয়, ক্লাস 10-এ আছে, সে যে পরাগ মিলন টিলন আছে না, যে একটা গাছে মৌমাছি এসে পুষে ফুলে, তারপর আরও যে কীটপতঙ্গ আছে, পুং যে ফুলগুলো, মানে মেল যে ফুলগুলো থেকে, গাছগুলো থেকে নিয়ে ফিমেল ফুলে এসে মানে করে, পলিনেটিং করে, তাই তার ফলে কী হয়, মানে একটা ফল হয়, ফুল হয় প্রথমে, তারপরে ফল হয়, রাইট? তাহলে ভাব, ওই ছোট ছোট প্রাণী মৌমাছিগুলো যদি না থাকতো, তাহলে এই গাছে এত সুন্দর ফল ফুল হতে পারতো? বুঝতে পারছো? তাহলে তাদেরও ফাংশন আছে। তোরা এলন মাস্কের কথা সবাই জানো, এখন বিশ্বের সব থেকে বড় লোক এবং একজন সায়েন্টিস্ট সে, এবং তোরা রোনাল্ডোকেও সব থেকে সবাই চেন। দুজনের মধ্যে যদি কম্পেয়ার করা যায়, এটা একটা বুদ্ধিমত্তার কম্পারিজন হবে? দুজনের মধ্যে কি হচ্ছে যে তুলনা করা উচিত? দুজনের লাইনে বেস্ট, রাইট? যেমন একটা ভালো উদাহরণ আমি লিখে এনেছি, যে স্মল বাল্ব অ্যান্ড হিউজ টিউব লাইট। একটা যদি টিউব লাইট বলে, এই তোর মানে ছোট্ট করে আলো জ্বলে, আর আমি দেখ কত আলো দিতে পারি, বুঝতে পারছি ব্যাপারটা? তুই যখন রাত্রেবেলা ঘুমাবি তখন কি টিউব লাইট জ্বলে ঘুমাবি? আর হচ্ছে আবার ছোটো লাইট যদি বলে যে দেখছো আমি আমাকে কত ভ্যালু দেয়, আমাকে দিনের বেশিরভাগ সময় এরা জ্বেলে রাখে, আর তোকে তো পূজার সময় রাখে, আর আমাকে বেশিরভাগ দিন ইউজ করে, তাই তো? তখন তো সেটাও আবার মানা যায়নি, কারণ সে বলবে আমার কাজ দেখ, আমি কত লোককে লাইট দিচ্ছি রাস্তায়। ক্যালকুলেটর ভার্সেস হিউম্যান ব্রেন, ক্যালকুলেটর ভার্সেস হিউম্যান ব্রেন, দুটোর পার্থক্য আছে তো? ক্যালকুলেটর কী পারে? আরে ক্যালকুলেটর কী পারে? সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারে। আমাদের ব্রেন অতটাও কুইক পারেনি, কিছু কিছু মানুষ এক্সেপশনাল হয়ে যায়, তারা ক্যালকুলেটর থেকেও ফাস্ট উত্তর দেয়, কিন্তু জেনারেলি আমরা তো পারিনি ক্যালকুলেটর থেকে। তাহলে কি আমাদের ব্রেন ক্যালকুলেটর থেকে মানে কমা দামি? এআই এসছে, এআই এখন চিন্তা করতে পারে, ভাব। কিন্তু এআই এর সাথে আমাদের হিউম্যান ব্রেনের এখনও পার্থক্য আছে। কি পার্থক্য? দেখ, এআই আর হিউম্যান ব্রেনের পার্থক্য হচ্ছে যে এখনও এআই এর মধ্যে সিম্প্যাথি আসেনি, লাভ আসেনি, ভালোবাসা আসেনি, আর কোনো অ্যাফেকশনও আসেনি। অ্যাফেকশন মানে কারো প্রতি মায়া দয়া। এআই তোকে যখন একটা কোনো অ্যাডভাইস দিবে, তার প্রতি হচ্ছে যে সে তোকে না তো চিনে, না তো তোর কন্ডিশন বুঝতে পারবে, সে তোর বাড়ি এসে তোর প্রত্যেকের। তো এখন চ্যাট জিপিটিতে অনেকেই মানে তার ব্রেকআপ হয়ে গেছে, সে চ্যাট জিপিটিতে জিজ্ঞাসা করতেছে আমি এই সিচুয়েশন থেকে কীভাবে মুক্তি পেতে পারি। তো চ্যাট জিপিটি তাকে অ্যাডভাইস দিচ্ছে কিছু, কিন্তু সেটা কি একটা মানুষের মতো দিতে পারবে? তোর শরীর খারাপ হয়েছে, তোর হেলথ ইস্যু হয়েছে, তোর মন খারাপ, সে চ্যাট জিপিটির সাথে কথা বলতেছে, রাইট? তার মধ্যে কি অ্যাফেকশন আছে, ভালোবাসা আছে, মায়া দয়া আছে? তো এটা হচ্ছে যে পার্থক্য। তো আমাদের এখনও মানুষের ব্রেনের দরকার, আমাদের এখনও টিচার দরকার। তোদের দিকে যদি এখন রোবট এখানে বসে দেওয়া হয় পড়ানোর জন্য, রোবট আমার থেকেও হয়তো ভালো পড়াবে, আরও পৃথিবীর যত নলেজ আছে সে তোদের দিকে দিয়ে দেবে, ঠিক আছে? কিন্তু যেই জিনিসটা থাকবে না সেটা হচ্ছে যে অ্যাফেকশন থাকবে না, ছাত্র আর টিচারের মধ্যে যে ভালোবাসার যে সম্পর্ক সেটা থাকবে না, বুঝতে পারছো? সে তোকে চিনতে পারবে না, সে তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানে না, সে তো মানে এটা ভাবে না যে তুই কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছিস। সে সবাইকে প্রায় সমানভাবে ট্রিট করবে, যে এই তো এই পড়া করে আসে, তুই কেন করে আসেন? তুই যে 8 ঘন্টা জমিনে মাঠে খেটে তারপর পড়তে আসবো, সেটা তো সে জানবে না। ব্যাপারটা বুঝতে পারছো? তো একটা টিচারের কাজ কি, মানে রোবটের সাথে একটা টিচারের এখন পার্থক্য কী রয়ে গেছে, যে একটা টিচার লাভের সাথে কাজ করে, ভালোবাসার সাথে কাজ করে, সিম্প্যাথির সাথে কাজ করে, তাই তো? কিন্তু রোবট হচ্ছে একটা টিচারের থেকে ভালো ইনফরমেশান দিতে পারবে। তাহলে এই কবিতার শেষ যেটা আমি মোরাল বলতে চাই, যে এরকম নয় যে পৃথিবীতে সবাই সমান। এই মন্ত্রটা সবথেকে বড় একটা মিথ, ভুল ধারণা। তাহলে যেটা মূল মন্ত্র সেটা হচ্ছে সবাই সমান নয়, এটা আমাদেরকে মেনে নিতে হবে যে সবাই সমান নয়, কিন্তু সবাই গুরুত্বপূর্ণ। এটা স্টার মার্কিংকে মনে রাখবে, যে সবাই সমান নয় কিন্তু সব জিনিসই গুরুত্বপূর্ণ, সবার একটা না একটা গুরুত্ব এই পৃথিবীতে আছে।